গ্রামের একটা 10 কোটি টাকার একটা এলজিডির একটা বাজেট আছে, একটা রাস্তা মেরামত হবে, এবং ওইটার করাপশনের দিকটা আমরা ইঞ্জিনিয়ারের দিক তাকাই। আমরা একটু চিন্তা করে দেখবো সার্কুমস্টেন্সে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারের ভূমিকাটা কত ছিল। আপনার এই 10 কোটি টাকার এই বাজেটটা যখন ইমপ্লিমেন্ট হবে, এই বাজেটটা পাশ করার আগেই আপনারা জানেন যে ওখানকার যে কনসার্ন যে জনপ্রতিনিধি থাকে, সে পার্লামেন্টের এমপি হোক বা উপজেলা চেয়ারম্যান হোক, তার মাধ্যমেই ওই বাজেটটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়, এবং সে ওই বাজেটটা পাশ করার আগে তার জন্য একটা পার্সেন্টেজ রেখে দেওয়া হয়। সো যে কন্ট্রাক্টরি কাজটা পাবে ওই 10% কিন্তু এই পার্লামেন্টের এমপির জন্য রাখা হয়। তার 10 কোটি টাকা 10% কিন্তু আপনি পার্লামেন্টের এমপির জন্য আগেই রেখে দিলেন, এবং তার নমিনেটেড একজন ঠিকাদারকে সেই কাজটা দিবে। এখানে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারের কোনো ভূমিকা নাই, ইন্টারেস্ট ফিল করে না বা তার ওই প্রসেসটার সাথে নিজেদেরকে অ্যালাইন করে না, তখন তাকে অন্য একটা নন টেকনিক্যালভাবে বা নন ক্যাডার অফিসার হিসেবে তাকে কর্মজীবন শুরু করতে হয়। ছোট্ট একটি উদাহরণ দিই, আপনার একটি থানা সদরে একজন ইঞ্জিনিয়ার থাকে, ঠিক একইভাবে তার সঙ্গে থাকে হলো একজন ক্যাডার অফিসার। সে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সে একটি ইতিহাসে পাশ করে আসছে, এবং তার পাশে একজন বুয়েটের ইঞ্জিনিয়ার, সে কিন্তু ওখানে থানা ইঞ্জিনিয়ার হিসেবে আছে, এবং থানা ইঞ্জিনিয়ার যেহেতু সে নন ক্যাডার, তাকে কিন্তু ওইভাবে সেখানে মূল্যায়ন পায় না, এবং সেখানে থানাতে তার যে সিদ্ধান্তকারী কোনো ভূমিকায় সে রাখতে পারে না। তা আমাদের প্রস্তাবনা থাকবে, আমাদের পিডিবি বলেন, আপনি থানা ইঞ্জিনিয়ার বলেন, এলজিডি বলেন, ওয়াটার ডেভেলপমেন্ট বলেন, বিশাল একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, হিউজ নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স, কিন্তু যেহেতু তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সরাসরি ডিপার্টমেন্ট থেকে হয়, সেখানে ক্যাডারের মাধ্যমে হয় না, যার জন্য সে ক্যাডারের যে সার্ভিস বা সুপারিশ বা ক্যাডারের যে সুবিধা সে পায় না। এ থেকে রাষ্ট্র যেমন তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এই ইঞ্জিনিয়ারটা তার পোটেনশিয়ালিটি সে এক্সারসাইজ করতে পারে না। তা আমাদের প্রস্তাবনা থাকবে, আমরা জাতীয় নাগরিক পার্টির এই প্রকৌশলীর পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, ডাক্তারের মধ্যে যেমন স্পেশাল বিসিএসের মাধ্যমে ডাক্তার রিক্রুটমেন্ট হয়, ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারদের মধ্যে স্পেশাল বিসিএসের আমরা যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারি, সকল ইঞ্জিনিয়ারদেরকে আমরা বিসিএস কাটারের মধ্যে নিয়ে আসতে পারবো, এতে জাতি অনেক উপকৃত হবে। সেকেন্ড একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, আমরা করাপশন বলতেই কিন্তু ইঞ্জিনিয়ারদের দিক তাকাই। ছোট্ট একটি উদাহরণ দিই, যখন আমরা দেখি যে রডের পরিবর্তে সেখানে বাঁশ দেওয়া হয়, আসলে অবশ্যই এটা গর্হিত কাজ, আমরা আঙ্গুলটা তাকাই কার দিকে? আমরা ওই প্রকৌশলীর দিকে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লেটস সে আপনি গ্রামের একটা 10 কোটি টাকার একটা এলজিডির একটা বাজেট আছে, একটা রাস্তা মেরামত হবে, এবং ওইটার করাপশনের দিকটা আমরা ইঞ্জিনিয়ারের দিক তাকাই। আমরা একটু চিন্তা করে দেখবো সার্কুমস্টেন্সে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারের ভূমিকাটা কত ছিল। আপনার এই 10 কোটি টাকার এই বাজেটটা যখন ইমপ্লিমেন্ট হবে, এই বাজেটটা পাশ করার আগেই আপনারা জানেন যে ওখানকার যে কনসার্ন যে জনপ্রতিনিধি থাকে, সে পার্লামেন্টের এমপি হোক বা উপজেলা চেয়ারম্যান হোক, তার মাধ্যমেই ওই বাজেটটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়, এবং সে ওই বাজেটটা পাশ করার আগে তার জন্য একটা পার্সেন্টেজ রেখে দেওয়া হয়। সো যে কন্ট্রাক্টরি কাজটা পাবে ওই 10% কিন্তু এই পার্লামেন্টের এমপির জন্য রাখা হয়। তার 10 কোটি টাকা 10% কিন্তু আপনি পার্লামেন্টের এমপির জন্য আগেই রেখে দিলেন, এবং তার নমিনেটেড একজন ঠিকাদারকে সেই কাজটা দিবে। এখানে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারের কোনো ভূমিকা নাই। সে যতই আমরা বলি বাংলাদেশে পিপিআর রুলসে খুবই ট্রান্সপারেন্ট, এখানে টেন্ডারিং প্রসেস, ইট ইজ টোটালি ফেক। এইখানে সব কিছু প্রসেস ঠিক আছে, কিন্তু সে যাকে ডিসাইড করবে, ওই এমপি যাকে ডিসাইড করবে, সেই কন্ট্রাক্টরের কাছে কাজটা চলে যাবে। এখন কন্ট্রাক্টর ভদ্রমূলক, সে কিন্তু ইনভেস্টমেন্ট করছে, ওই প্রথমে সে পার্লামেন্টের এমপিকে দিয়েছে, এবং ওই যে ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা পিয়ন থেকে শুরু করে আপনার ওই বিলটা সারানোর জন্য তাকে যতগুলো টেবিলে ঘুরতে হবে, প্রত্যেকটা জায়গায় তাকে টাকা না দিলে সে কাজ করতে হবে না। এবং আপনি যারা দেখবেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনাকে যে পিয়নটা সালাম দিবে, সেই সালামের বিনিময়ে হি ইজ এক্সপেক্টিং সামথিং ফ্রম ইউ। সো ওইভাবেই একজন ঠিকাদার তার কাজটা উদ্ধার করে। ফাইনালি যখন কাজটা শেষ হয়ে যায়, ওই ইঞ্জিনিয়ার সে সিগনেচার থেকে করতে বাউন্ড, তার মাথায় কিন্তু দুইটা নাই। সো তাকে কিন্তু ওখানে সে জানে যে আমি এখানে করাপশন করি বা না করি, আমি যদি এখান থেকে কিছু এক্সপেক্ট নাই করি, আমি যদি সিগনেচার আমাকে করতেই হবে, তখন তার কাছে কিন্তু উপায় থাকে না, তাকে সিগনেচার করে দিতে হয়, যার জন্য আমাদের রেজাল্ট ভালো হচ্ছে না। আমাদের প্রস্তাবনা থাকবে, ওই ইঞ্জিনিয়ারকে ব্লেম দেওয়ার আগে আমাকে ওখানকার ওয়ার্কিং এনভায়রনমেন্টের সেফটি এবং করাপশন ফ্রি একটা এনভায়রনমেন্ট আমাকে দিতে হবে। যদি রাষ্ট্র বা ওই প্রতিষ্ঠান যদি একটা করাপশন ফ্রি এনভায়রনমেন্ট দিতে পারে, তবেই ওখানে করাপশন বন্ধ হবে। আপনি ওই ইঞ্জিনিয়ারকে ওই করাপশনের জায়গা থেকে বন্ধ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি করাপশন ফ্রি একটা এনভায়রনমেন্ট আপনি নিশ্চিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ওই ইঞ্জিনিয়ারকে ব্লেম দিয়ে কোনো কাজ হবে না। আমার প্রস্তাবনা থাকবে, এই সরকারকে, এই দেশকে আপনি যদি করাপশন ফ্রি করতে চান, আপনার একটা করাপশন ফ্রি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। থার্ড পয়েন্ট, আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের 80 থেকে 90% ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রাইভেট জব করে। এই যে 90% প্রাইভেট জব করে, তাদের কিন্তু আসলে জব সিকিউরিটিও যেমন সমস্যা, আর একটা বড় সমস্যা, চাকরি জীবনের শেষে তাদের কিন্তু কোনো পেনশন থাকে না বা অন্য কোনো ভাতা থাকে না।
এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আইবি করতে পারে। সরকারের সাথে, রাষ্ট্রের সাথে তারা একটা কোলাবোরেশন করে প্রাইভেট ইঞ্জিনিয়ারদের জন্য ফিউচার বেনিফিটের জন্য একটা চমৎকার আইডিয়া তৈরি করতে পারে। এতে সমস্ত ইঞ্জিনিয়ার সমাজ, প্রাইভেট সেক্টরে যারা আছে তারা লাভবান হবে। আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি যাতে নাগরিক পার্টির প্রকৌশল উইংয়ের পক্ষ থেকে আইবিকে রিফর্ম করে আমরা প্রাইভেট ইঞ্জিনিয়ারদের জন্য ফিউচার বেনিফিটের জন্য এই প্রজেক্টটা আমরা নিতে পারি। আমরা এটার জন্য যা যা প্রয়োজন আমরা সেই জায়গাতে আমরা সেটাই করব।